হ্যালো এসএসসি ব্যাচ, তোমাদের সকলকে আজকে এই ক্লাসে আবারও একবার জানাই স্বাগতম। অ্যান্ড হচ্ছে আমরা প্রতিদিনের নাই আজকে একটু ভিন্নতা পড়াশোনা করব। অর্থাৎ আমরা প্রতিদিন যে ম্যাথমেটিক্স নিয়ে কাজ করি, তো আজকে হঠাৎই মনে হইলো যে হচ্ছে তোমাদের ফিজিক্সও খুব দ্রুত স্টার্ট করে দেওয়া উচিত হবে। তো হচ্ছে এবং অনেক কয়জন আমাকে বলছো, মেসেজও করছো, আমি দেখলাম। তো হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা আজকে ফিজিক্সের যে চতুর্থ অধ্যায় আছে, সেই চতুর্থ অধ্যায়ের আহ, নামটা ছিল আমাদের কাজ ক্ষমতা শক্তি। ঠিক আছে, সেই চ্যাপ্টারের ফার্স্ট যে লেকচার সেটাই হচ্ছে আজকে আমরা কমপ্লিট করার ট্রাই করবো। এবং হচ্ছে ফিজিক্সও ম্যাথমেটিক্সের মতো আমরা এমনভাবে পড়াশোনা শুরু করবো যাতে তোমাদের এমসিকিউ বলো, সিকিউ বলো, সবকিছু যেন তোমাদের সলভ করতে ইজি হয়। ঠিক আছে, অ্যান্ড বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত, অর্থাৎ অ্যাডভান্স বলতে তোমাদের এসএসসি লেভেলে যতটুকু পড়ানো প্রয়োজন বা যতটুকু লাগবে তার থেকে একটু হলেও আমি একটু বেশি তোমাকে দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, আচ্ছা। আর শুধুমাত্র যদি আমার ক্লাসগুলাই করো, এই কন্টেন্ট ক্লাসগুলো করবা, করার পর তুমি জাস্ট বইয়ে একবার রিডিং শুরু দেখবা। অর্থাৎ আমি যেগুলো হচ্ছে কনসেপ্ট বিল্ড করার জিনিস, সেগুলো তো আমি কনসেপ্ট বিল্ড করাই দিব। বাট যেগুলো হচ্ছে আমার একটু মুখস্থ টাইপ, অথবা মনে করো যে ক খয়ের জন্য যেগুলো জরুরি, সিকিউ ক্ষেত্রে বলতেছি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ওই বইয়ে একটু রিডিং করলে ওই জিনিসগুলো হচ্ছে তোমার জন্য কি হবে, একটু বেশি উপকারী হবে। ঠিক আছে, আচ্ছা। তো একটা চ্যাপ্টার, আমরা যে এই যে কাজ ক্ষমতা শক্তি, এই চ্যাপ্টার বা ফিজিক্সের যে কোনো একটা চ্যাপ্টার আমরা কিভাবে সলভ করবো, এই জিনিসটা আমি আগে বলে দিতে চাই। ঠিক আছে, প্রথমে আমাদের যে কয়টাই ক্লাস লাগুক না কেন, 3টা 4টা 5টা লেকচার লাগুক না কেন, সেগুলো আমরা কি জাস্ট কিছু প্রবলেম সলভ করবো অ্যান্ড কনসেপ্ট বিল্ড করার জন্য কনসেপ্ট দেখবো। ঠিক আছে, দেন শুধু আমাদের ফিজিক্সের ক্ষেত্রে শুধু কনসেপ্ট দেখলেই হলো না, আমাদের এমসিকিউ পারতে হবে, সিকিউ পারতে হবে। সো এই জন্য তোমাদের জন্য এমসিকিউরও ক্লাস আসবে, সিকিউরও ক্লাস আসবে। হয়তো এমসিকিউর ক্লাস পরে আসবে, বাট সিকিউর ক্লাসগুলো আমি চালিয়ে যাবো কন্টিনিউ ফার্স্ট। ঠিক আছে, কারণ সিকিউ হচ্ছে আমাদের অনেকেই আমরা আনসার করতে পারি না। ঠিক আছে, এমসিকিউ পারলেও সিকিউতে আমাদের অনেকের প্রবলেম থাকে। এই জন্য আমরা আগে কনসেপ্ট বিল্ড করবো, দেন হচ্ছে আমরা প্রবলেম দেখবো, দেন হচ্ছে আমরা সিকিউ এমসিকিউ, অর্থাৎ আমাদের একটা চ্যাপ্টার শেষ হবে এই যে 4 রকম ধাপগুলো নিয়ে। ঠিক আছে, আমাদের চ্যাপ্টারটার নাম যেহেতু কাজ ক্ষমতা শক্তি, তো এটাকে ইংরেজিতে বলে কি জানো, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। ঠিক আছে, আচ্ছা। তো যেহেতু আমাদের চ্যাপ্টারটার নামই হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, তাহলে আমাদের তো জানা প্রয়োজন যে কাজ বলতে কি বোঝায়, ক্ষমতা বলতে কি বোঝায়, শক্তি বলতে কি বোঝায়, তাই না? তো যে কোনো কিছু করাকে কিন্তু আমরা কাজ বলতে পারি না, বুঝছো ভাই? ধরো সাপোজ একটা উদাহরণ নাও। ঠিক আছে, উদাহরণটা কেমন, যে মনে করো যে তুমি একটা বাসায় দারোয়ানের কাজ করো। ঠিক আছে, এখন ওই দারোয়ান কি করছে, যে সারা রাত ধরে ওই বাসার বাইরে যে একটা টুল রাখা আছে বা টেবিল রাখা আছে, সে ওখানে চুপচাপ জাস্ট বসে থেকে বাড়ি পাহারা দিচ্ছিল। সে বাসায় যখন গেল, মানে তার বাসায় যখন গেল, দারোয়ানটা যখন তার বাসায় গেল, তখন দারোয়ান বাসায় যে বলতেছে, আমি আজকে অনেক কাজ করছি। ঠিক আছে, বাট ফিজিক্সের ভাষায় কিন্তু কোনো কাজই হয় নাই। এইটা কি তোমরা জানো ভাইয়া? কারণ ফিজিক্সের ভাষায় কাজ হইতে গেলে কি হতে হবে জানো? বাহ্যিক বল প্রয়োগ করার ফলে, বাহ্যিক বল প্রয়োগের ফলে বলের দিকে যদি সরণ ঘটে, যদি সরণ ঘটে, তাহলে তাকে আমরা কাজ বলবো, কাজ বলে। বুঝছো, তাকে কাজ বলে। অর্থাৎ ধরো এটা হচ্ছে সারফেস এরিয়া, বা হচ্ছে এটা হচ্ছে একটা মাটি ধরে নাও। ঠিক আছে, তো এইখানে একটা বক্স রাখা হলো, এন্ড এই বক্সকে তুমি কি করতেছো, এফ পরিমাণ বল প্রয়োগ করলো। প্রয়োগ করার ফলে এই বক্সটা অবশ্যই সরে যাবে। ধরে নাও বক্স এখন এই অবস্থায় আসছে। হুম, এখন এর জন্য যে সরণটুকু হলো, এটা ধরো এস পরিমাণ সরণ হয়েছে। তাহলে আমরা বলতে পারবো যে এই যে বক্স এইখান থেকে এইখানে আসলো, এর জন্য হচ্ছে একটা কাজ হয়েছে। কাজের ফর্মুলা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস। বুঝছি, কাজের ফর্মুলাটা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস। অর্থাৎ বল এবং সরণ, যতটুকু সরণ ঘটলো তার গুণফলকে বলবো আমরা কি, কাজ। কথাটা কি বুঝতে পারছি ভাইরা, বলো তো? আচ্ছা, এখন দেখো যে ভাই কাজ বলতে কি বোঝায় এটা তো বুঝলাম। এখন কাজের মধ্যে আবার কিছু ভাগ আছে, যেমন ধনাত্মক কাজ বা ঋণাত্মক কাজ, এমন কিছু। ঠিক আছে, তো ধরো আরেকটা উদাহরণ নাও, তাহলে তোমরা হচ্ছে এই জিনিসটা তো বুঝতে পারছো, এটা হচ্ছে ধনাত্মক কাজের উদাহরণ। বুঝছো, আচ্ছা। যেহেতু বল যেদিকে প্রয়োগ করতেছে সেই দিকেই স্মরণ করতেছে, এই যে স্মরণটা কোথায় করতেছে, ঠিক বলের দিকে। বুঝছো, এই যে বলের দিকে রেখে দেওয়া আছে তোমাকে। ঠিক আছে, বাহ্যিক বল প্রয়োগের ফলে বলের দিকে যদি সরণ ঘটে, তাহলে তাকে আমরা কি বলবো, কাজ বলবো। তো যদি ধনাত্মক কাজের সংজ্ঞা চাই, এইটাই হচ্ছে ধনাত্মক কাজের সংজ্ঞা। ঠিক আছে, এখন যদি ঋণাত্মক কাজের কথা তোমাকে বলা হয় ভাইয়া, যে হচ্ছে ঋণাত্মক কাজ বলতে কি বোঝায় বা ঋণাত্মক কাজ জিনিসটা কেমন, তাহলে তুমি কিভাবে বলবা? তো এটা বলার জন্য বা এটা বোঝার জন্য তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছিলাম। এক্সাম্পলটা হচ্ছে এমন, ধরো তুমি সামনে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, আর তোমার সামনে দিয়ে এখন একটা রেল গাড়ি আসতেছে, অর্থাৎ ট্রেন আসতেছে। ঠিক আছে, তুমি এখন ভাই যতই ট্রাই করো, মানে ট্রেনটা অনেক স্লোই আসতেছে,
কিন্তু যত স্লোই আসুক না কেন ভাই, তুমি কি ওইটাকে এক্সাক্ট থামাই দিতে পারবা? মনে করো যে ট্রেন আসতেছে এইদিকে, এই যে ট্রেন আসতেছে এইদিকে, তুমি আছো এইখানে, ঠিক আছে? তো তুমি কি ভাই ট্রেনটা যে এত আস্তে আস্তে আসতেছে, বড় যে 0.1 মিটার পার সেকেন্ড বেগে, একবারে কম, ঠিক আছে, অনেক কম বেগে। তো ভাই এত কম বেগে আসতেছে, কিন্তু তুমি কি একে এইদিকে বল প্রয়োগ করার ফলে এই ট্রেনটাকে কি থামাই দিতে পারবা? থামাই দিতে পারবে না ভাই। কিন্তু দেখা যাবে যে ট্রেনটাই তোমাকে আরো দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, বুঝছি? তো তাহলে দেখো যে তুমি বল প্রয়োগ করতেছো এইদিকে, বাট তোমার সরণ হচ্ছে এইদিকে, এস পরিমাণ সরণ হচ্ছে, ঠিক আছে? তো এই ঘটনাটাকে বা এই তোমার বল দ্বারা কৃত কাজ যেটা হবে সেইটাকে বলবো আমরা ঋণাত্মক কাজ, বুঝছি? কারণ যেদিকে তুমি বল প্রয়োগ করলো তার বিপরীত দিকে সরণ হচ্ছে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে ঋণাত্মক কাজ। আশা করি ভাইরা বুঝতে পারছে, তাই না? এই জিনিসগুলো কিন্তু অনেক জরুরি বোঝার জন্য, অ্যান্ড এগুলাই হচ্ছে তোমাদেরকে কনসেপ্ট বিল্ড করবে ওই সিকিউ গুলো সলভ করার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এখন যেখানে আসবো এটা হচ্ছে আমাদের এমসিকিউ এবং সিকিউর যে ক নাম্বার আছে সেগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কাজের সূত্র, অর্থাৎ কাজের সূত্র ভাই, এটা তো আমরা শিখলাম যে এটা ধনাত্মক কাজ, এটা ঋণাত্মক কাজ। আলটিমেটলি আমাদেরকে যদি কাজ বলা হয় তাহলে আমরা ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস, এই ফর্মুলাটা লিখবো, তাই না? আচ্ছা, এফ ইজ ইকুয়ালস টু কি আমরা জানি ভাই বলতো? এফ ইজ ইকুয়ালস টু এম এ জানি, এফ ইজ ইকুয়ালস টু এম জি জানি। তো ভাইয়া অনেকে এই দুইটা জিনিসকে কনফিউজ করে ফেলে, কখন এ আর কখন জি, ভাই দুইটাই তো তরল। আমাকে একজন কোশ্চেন করছে যে ভাই এম জি আর এম এ বসাইলেই হইল একটা, কারণ ভাই দুইটাই হচ্ছে তরল, ভরের সাথে গুণ হচ্ছে তরল। কিন্তু আলটিমেট বিষয়টা হচ্ছে তেমন না ভাইয়া। আলটিমেট বিষয়টা কেমন জানো? এটা হচ্ছে রৈখিক ত্বরণ আর এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ভাই রৈখিক ত্বরণ বলতে কি বোঝায়? রৈখিক ত্বরণ। আর এটা তোমার হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তো ভাই এই দুইটা ত্বরণ বলতে আলটিমেট বোঝায়টা কি? ভাই অভিকর্ষজ ত্বরণ হচ্ছে তখন কাজ করে যখন উলম্ব বরাবর সরণ হচ্ছে, যে ঠিক উলম্ব বরাবর, এই যে কলমটা যে দাঁড়িয়ে আছে এটা উলম্ব বরাবর দাঁড়িয়ে নাই, এটা তো উলম্ব বরাবর দাঁড়িয়ে আছে, তাই না? তো এই যে উলম্ব বরাবর দাঁড়িয়ে আছে এর জন্য যদি তুমি কৃত কাজ নির্ণয় করতে চাও তখন হচ্ছে এই যে জি, এই অভিকর্ষজ ত্বরণ লাগবে, বুঝছো? আর যখন এই যে সরলরৈখিক ভাবে এই যে কলমটা শুয়ে আছে, এখন এই অবস্থায় তোমাকে সরণ ঘটাচ্ছ, তাহলে এখন যেই তোমার কৃত কাজ বের করবা তখন যদি তোমার ত্বরণের প্রয়োজন হয় সেখানে আমরা এম ইউজ করবো। কথা কি বলছি ভাই? অবশ্যই বলছি, কারণ ভাইয়া একদম ডিটেইলে পড়াচ্ছে কিন্তু, তাই তো? আচ্ছা, তার মানে আমরা যদি এখানে দেখবো যে অভিকর্ষজ ত্বরণ নিয়েই হচ্ছে অনেক সময় কাজ হবে, অনেক সময় দেখবা এটা নিয়েও কাজ হবে, যখন যেটা কাজ হবে আর কি, বুঝছো? তো ধরলাম আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেটা অভিকর্ষজ ত্বরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তার মানে এফ এর মানটা বসিয়ে দিতে পারি এমজি, আর হচ্ছে এস, এই জিনিসটা থাকে, ঠিক আছে? তো আলটিমেট বিষয়টা হচ্ছে এই জায়গাতে অনেকে অনেক কিছু, এই যে সরঞ্জাম আমি এস দ্বারা প্রকাশ করছি, কিছু কিছু বইও দেখবা হচ্ছে এস দিয়ে প্রকাশ করা আছে, অ্যান্ড তোমার হচ্ছে আবার কোথাও কোথাও দেখবা যে হচ্ছে এইচ দ্বারা প্রকাশ করা আছে, এক্স দ্বারা প্রকাশ করা আছে। তো এটা হচ্ছে যার যেমন ইচ্ছা সে যেমন প্রকাশ করছে, ওইটা হচ্ছে কোনো ফ্যাক্ট না। আসলে হচ্ছে ফর্মুলাটা আমরা এইভাবে মনে রাখবো যে ডব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে কৃতকাজ বোঝাচ্ছে, এবং কৃতকাজ ইজ ইকুয়ালস টু হচ্ছে বল ইনটু সরণ, ঠিক আছে? এখন যে যেটা দ্বারা প্রকাশ করে করবো, বুঝছি? আচ্ছা, এখন দেখো এই এম দ্বারা কি বোঝায়? বলছি তো ভর, এন্ট্রপি। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? আচ্ছা, এস দ্বারা কি বোঝাচ্ছে? এস দ্বারা হচ্ছে সরণ, ঠিক আছে? আচ্ছা, এখন এই একক হচ্ছে জানা প্রয়োজন, ঠিক আছে? একক, কাজের একক, মানে কাজ হচ্ছে ডব্লিউ, ডব্লিউ এর একক হচ্ছে জুল। কি? জুল। যে দ্বারা প্রকাশ করা হয় জুল, ঠিক আছে? বলের একক এন, অর্থাৎ হচ্ছে নিউটন, নিউটন। আচ্ছা ভাই, এই জায়গাতে কিন্তু তোমরা আবার এইটা ভেবে নিও না, নিউট্রন, এইটাকে ভেবে নিও না, এটা হচ্ছে পরমাণু কণিকা, বুঝছো? বাট এটা হচ্ছে নিউটন, একটা বিজ্ঞানীর নাম, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে তোমার হচ্ছে ত্বরণ, ত্বরণ হচ্ছে এ অথবা জি, ঠিক আছে? দুই রকমই ত্বরণ। এই ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয়, সেকেন্ডকে এস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা, ত্বরণের একক এস, এর একক হচ্ছে মিটার, মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের এম, ঠিক আছে? আর এম হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি, কেজি, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাত্রা। কিসের মাত্রা ভাইয়া? এই যে কাজের মাত্রা। কাজের মাত্রা কি হবে জানো? কাজের মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটা। অ্যান্ড মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো
তো এই যে একক দেখালাম আর মাত্রা দেখালাম, এগুলো হচ্ছে জরুরি। তোমার প্রতিটা ম্যাথের ক্ষেত্রে তোমার একক যেটা জরুরি সেটা হচ্ছে প্রতিটা ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এগুলো ইনক্লুড দিতে হয়। কিভাবে ইনক্লুড দিতে হয় সেটা হচ্ছে আমরা পরে একটা ম্যাথ আছে, ম্যাথটা করলে বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আর মাত্রা যেটা এটা দেখা যাচ্ছে সিকিউর ক নাম্বার, অথবা দেখা যাচ্ছে যে হচ্ছে তোমার এমসিকিউতে চলে আসতেই পারে 1 নম্বরের জন্য, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো যদি আমরা এই কনসেপ্টটা বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা একটা ম্যাথে চলে যাবো, ঠিক আছে? একটা ম্যাথ করবো। ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে আমি যেটা মেন মনে করি সেটা হচ্ছে যে শুধু তুমি থিওরি বুঝলে হইলো না, তুমি কনসেপ্ট বুঝলা, কিন্তু আলটিমেট তুমি যদি ম্যাথ সলভ না করতে পারো তাহলে কিন্তু হবে না। তো ম্যাথ সলভ করতে পারার জন্য কি করতে হবে জানো, বা কি পারতে হবে? সর্বপ্রথম সর্বপ্রথম ভাই তোমাকে কনসেপ্ট তো 100% ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? অ্যান্ড ক্লিয়ার রাখার পর দেন তোমার আর কি কাজ? তোমার কি কাজ শেষ? জি না ভাই, তোমার কাজ শেষ হয় না। তোমার কাজ হচ্ছে কোশ্চেনে যা কিছু বলা আছে তুমি ওইটাকে কাল্পনিকভাবে একটা চিত্র অঙ্কন করে ফেলবে। অ্যান্ড তুমি যদি এইটা পারো, কোশ্চেনে যা বলা আছে সেটা অনুসারে একটা কাল্পনিক সঠিক চিত্র লাগিয়ে ফেলছো, তার মানে তোমার যে ম্যাথ সলভ করার যে প্রসেস, তার ওই প্রসেসে তুমি একদম 80% কভার করে ফেলছো। কত পার্সেন্ট? 80%। জাস্ট আর 20% যেটা সেটা হচ্ছে তুমি এই প্র্যাকটিস করার মাধ্যমে তুমি এগুলো পারবা। কথা কি বলছি না? আচ্ছা দেখো, তাহলে আমরা ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা ভাই, এই যে দেখো এইখানে কি বলা হয়েছে তুমি একটু দেখো। কোশ্চেনে বলছে যে 50 কেজি ভরের এক ব্যক্তি 15 তলা উপরে উঠেছে, তাহলে তার কৃত কাজ কত? প্রতি তলার যে উচ্চতা আছে সেটা হচ্ছে 3 মিটার করে। এই যে দেখো, মিটার, এটা হচ্ছে একটা উচ্চতা অর্থাৎ সরণ, এর একক হচ্ছে মিটারে আসে, তাই মিটারে দেওয়া আছে। ভরের একক হচ্ছে কেজিতে, তাই কেজিতে দেওয়া আছে। তো হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে একক, যেগুলো এগুলো হচ্ছে ম্যাথমেটিক্সে কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো একটা তোমাদেরকে একটা কথা বলবো। এই যে ভরের কথাটা লেখা আছে না, ভর আর ওজন দুইটা কি একই জিনিস? কখনোই না, বুঝছো? কখনোই না। ভর এবং ওজন টোটালি ভিন্ন জিনিস। ওজনকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, এবং তোমার হচ্ছে ওজন ইজ ইকুয়ালস টু কি হয় জানো? ভর ইনটু ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। কারণ ওজন সবসময় কাজ করে নিচ বরাবর, ঠিক আছে? সেটা আমরা পরবর্তীতে আমরা যখন হিসাবে আসবে এই কনসেপ্টগুলো দরকার হবে তখন আমরা অবশ্যই জানবো। বাট এটা এখন আমরা কি জানতেছি, একটু বেসিক বা হচ্ছে একটু মানে ওজন সম্পর্কে একটু ধারণা রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে বললাম ভাইয়া ভর আর ওজন ভিন্ন জিনিস। কেন? ভর তো একটা টোটাল একটা জিনিস, আর হচ্ছে ভরের সাথে যদি অভিকর্ষজ ত্বরণ যদি গুণ করো, একটা ত্বরণ যদি গুণ করো, তাহলে কি হবে? ওজন পাবো। কথা কি বলছি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বুঝবো। আচ্ছা দেখ, এখন ম্যাথ সলভ করে চলে যাচ্ছে। কি বলছিল? 15 তলা। আচ্ছা, তার মানে ধরো আহ, এটা হচ্ছে 15 তলা, ঠিক আছে? এখন এই যে একটা ব্যক্তি আছে, এই ব্যক্তিটা কি করছে? আহ, এই ব্যক্তিটা এর ওজন হচ্ছে, এর ভর হচ্ছে 50 কেজি, মানে এম ইজ ইকুয়ালস দেওয়া আছে হচ্ছে 50 কেজি, ঠিক আছে? এখন এ হচ্ছে 15 তলা যায়, এইটা হচ্ছে 15 তলা। বাট এই যে প্রতিটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা হচ্ছে 3 মিটার করে, না সরি 4 মিটার করে। প্রতিটা সিঁড়ির দৈর্ঘ্য 4 মিটার করে, তাহলে এটার উচ্চতাটা কত হবে ভাইয়া? যে 15 তলা যে গেলাম, ওই লোকটা যে গেলো, ওই ব্যক্তিটা যে গেলো, তার উচ্চতাটা কত হবে? মানে এইচ ইজ ইকুয়ালস টু কত হবে? ভাই এইচ ইজ ইকুয়ালস টু কি 15 × 4 হবে না? 60 মিটার হবে না ভাইয়া, বলো তো? প্রতিটা সিঁড়ি হচ্ছে 4 মিটার করে, অ্যান্ড সে কত তলা, মানে কতগুলা সিঁড়ি অতিক্রম করছে? 15 তলায় গেছে, ঠিক আছে? আর প্রতিটা তলা উচ্চতা কত? 4 মিটার করে। আশা করি এই জিনিসটা কি বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি না। অ্যান্ড অভিকর্ষণ ত্বরণ যেটা হচ্ছে জি, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, মিটার পার স্কোয়ার। আচ্ছা ভাইয়া সরি, এখানে হচ্ছে আমি একটু ভুল করে আসছিলাম, ভুল বলে আসছি, ঠিক আছে? তোমরা তো কেউ ধরিয়ে দিবা না। ভাইয়া যা বলতেছে সবগুলো বেদ বাক্য হিসেবে তোমরা ধরে নিচ্ছ। এখানে হচ্ছে বেগের একক হয় হচ্ছে মিটার পার সেকেন্ড, আর তোমার হচ্ছে ত্বরণের একক হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তো দেখো কৃত কাজ ডব্লিউ দ্বারা প্রকাশ করি, ডব্লিউ ইজ ইকুয়ালস টু কি এফ এস। ভাই এখানে কি ডিরেক্ট আমাদের বল দেওয়া আছে না? ভাইয়া বলটা বের করতে হবে, তার জন্য কি এটা হচ্ছে উলম্ব বরাবর কাজ করতেছে না? ভাই আমি যে সিঁড়িতে উঠতেছি এটা একটা লম্ব বরাবর কাজ করতেছে না, উলম্ব বরাবর? হ্যাঁ ভাইয়া, তাহলে হচ্ছে এম জি। জি যেটা নিচ্ছি এটা অভিকর্ষ ত্বরণ হবে না, যেহেতু উলম্ব বরাবর সরণ হচ্ছে। আচ্ছা, উলম্ব বরাবর সরণ হচ্ছে তাই এখানে জি, আর এই এসটা এস থাকতেছে, ঠিক আছে? এখন এম এর ভ্যালু কত বলছিল? 50 কেজি বলছিল। জি এর ভ্যালু কত বলছিল? ভাইয়া বলছিল 9.8। এস এর ভ্যালু কত বলছিল? এস হচ্ছে এই যে সরণ, অর্থাৎ এইচ দ্বারা যেটা আমি বুঝেছিলাম, ঠিক আছে? তো ওইটা কত বলছিলাম? হ্যাঁ, এই যে 15 × 4। 15 × 4 কেন? 15 তলা, আর 4 মিটার হচ্ছে এক একটা তলার উচ্চতা। বুঝছি? এখন ডিরেক্ট এটা গুণ করলে যা আনসার আসে সেটাই হবে আমাদের আনসার, ঠিক আছে? আনসারটা কত আসে একটু দেখি। হ্যাঁ ভাই, আনসার আসতেছে আমাদের 29,400 এত জুল, ঠিক আছে? এটাকে 1000 দিয়ে ভাগ করে তোমরা আবার কিলো জুলেও নিয়ে আসতে পারো, তখন হবে 29.4 কিলো জুল। বাট দরকার নাই, যদি কারো ঝামেলা মনে হয় ভাই তাহলে দরকার নাই, যেহেতু আমাদের কোশ্চেনে চাই নাই যে হচ্ছে কিলো জুল এককে আমাদেরকে বের করে দেখাতে হবে, সেহেতু আমাদের বের না করলেও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। এবং আমি আবারও বলছি, ফিজিক্সে ম্যাথ করার হচ্ছে একটাই বিগ প্রসেস, সেটা হচ্ছে
যেটা হচ্ছে সবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস, ঠিক আছে? যেভাবে যা কিছু কোশ্চেনে বলা থাকবে সেই কোশ্চেন অনুসারে আমরা কি করবো, একটা চিত্র ড্র করে ফেলবো। ভাই এই চিত্রটা তুমি খাতায় ড্র করে ফেলবা, এবং এই চিত্রটা যে অ্যাকুরেট একদম সঠিক হইতে হবে এটাই হচ্ছে তোমাদের ব্যাপার। বাট একদম যে সুন্দর হইতে হবে এটা কোনো ব্যাপার না, বুঝছো? তুমি যেমন তেমন, এই যে ভাই এটা কি বোঝা যাচ্ছে ভাই এটা একটা 15 তলা সিঁড়ি? না ভাই, আমি একটা জাস্ট দাগাইছি, তো এমনই একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা ভাই, তো হচ্ছে আমরা নেক্সট কনসেপ্টে চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাই, তো এখন আমরা দেখতে যাচ্ছি শক্তি সম্পর্কে। আমাদের চ্যাপ্টারটার নাম ছিল কি, কাজ ক্ষমতা শক্তি। তো আমরা আজকে কাজের বিভাষা শেষ করে ফেলছি, এখন শক্তি ব্যাপারটা একটু দেখি, হ্যাঁ? আচ্ছা, শক্তি ভাই, শক্তি কাকে বলে? কাজের ফর্ম, কাজের তো আমরা সংজ্ঞা জেনে আসছি, বাট শক্তির সংজ্ঞাটা কি? কাজ করার, কাজ করার সামর্থ্য, সামর্থ্য কি শক্তি বলে। অ্যান্ড মনে রাখবা ভাই, কাজ করার সামর্থ্যকেই যে শক্তি বলে, তো কাজ এবং শক্তি টোটালি হচ্ছে একটা জিনিস, ঠিক আছে? তুমি যখন কাজ করবা, তো কাজ করতে হলে শক্তির প্রয়োজন হয়। তো হচ্ছে দুইটারই আমাদের হচ্ছে একক হচ্ছে জুল, মানে হচ্ছে দুইটারই দুটারই অর্থাৎ কাজ এবং শক্তি দুইটারই হচ্ছে একক হচ্ছে আমাদের জুল। হ্যাঁ, মাত্রা, দুইটারই মাত্রা সেম, মিটার এল স্কোয়ার টি ইনভার্স টু, ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটু লিখে দিই, কাজ ও শক্তির মাত্রা ও একক সেম, ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া আরেকটা জিনিস উপরে ছেড়ে আসছিল, এই জিনিসটা তারা কি বোঝাচ্ছে, বস্তুকে শক্তি দেওয়া। এইটা আবার কি, মানে এই জিনিসটা কি? আমরা যদি তোমার হচ্ছে কাজকে শক্তির মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করার ট্রাই করি, আমরা তো এর আগে কাজকে সরণ দ্বারা রিপ্রেজেন্ট করে আসছি, তাই না? তো এখন আমরা শক্তি দিয়ে একটু রিপ্রেজেন্ট করতে চাচ্ছি কাজকে, তাহলে আমরা কিভাবে কি করবো? ভাইয়া দেখো, একটা ধরো তোমার কাছে কি আছে, একটা বস্তু আছে, এই বস্তুকে তুমি এইভাবে ঠেলে নিয়ে যাচ্ছ সামনের দিকে, এবং ওকে কি করতেছো, সামনের দিকে নিয়ে যাচ্ছ, ঠিক আছে? তো তার মানে কি, নিশ্চয়ই ওই বস্তুটার মধ্যে তুমি শক্তি প্রয়োগ করতেছো। অর্থাৎ এই কথাটার সাথে কি মিলতেছে, বস্তুটিকে শক্তি দেওয়া হচ্ছে, তাই না? শক্তি দিলে সেটা হবে ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ। কেন ধনাত্মক কাজ হলো ভাইয়া? তুমি যে বল প্রয়োগ করে সামনের দিকে নিয়ে যাচ্ছ, তাতে ওর স্মরণ হচ্ছে কোন দিকে, ঠিক সামনের দিকে। তোমার বল প্রয়োগ করছে কোন দিকে, ঠিক সামনের দিকে, তার মানে তো এটা ধনাত্মক কাজই হবে, তাই না? আমরা তো কাজের সংজ্ঞাতে পড়ে আসছি, তাই তো? আচ্ছা, বস্তু হতে শক্তি সরিয়ে নেওয়া হলে, অর্থাৎ দেখো, এই যে এখানে যে বস্তুটাকে আমরা কি করলাম, ঠেলে সামনের দিকে নিয়ে যে সামনের দিকে স্মরণ করালাম, ঠিক আছে? এখন ওই বস্তুটাকে যদি আমরা শক্তিটা আর না দিই, অর্থাৎ শক্তিটা আমরা সরিয়ে নিচ্ছি, টেনে নিচ্ছি পেছন দিকে, তো তাহলে সেটা কি বিপরীত কাজ হয়ে যাচ্ছে না? যেটা তো ধনাত্মক কাজ হয়েছিল, এখন তো তার বিপরীত কাজ হচ্ছে, তার মানে এটা হবে ঋণাত্মক কাজ। কথা কি বুঝছি? অ্যান্ড ভাইয়া, কাজের যেই সংজ্ঞা, শক্তির সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, এবং হচ্ছে মাত্রা, একক, এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে সিকিউ কোন নাম্বারে আসার মতো কিছু, ঠিক আছে? আচ্ছা, এবং দেখা যায় যে হচ্ছে অনেক সময় তোমার হচ্ছে শক্তির মাত্রা, কাজের মাত্রা, একক, তারপরে হচ্ছে শক্তির সংজ্ঞা, এগুলো হচ্ছে এমসিকিউতেও চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো ভাইয়া এই কনসেপ্টটা যদি বুঝতে পারি, তাহলে আমরা একটা ম্যাথ প্রসেসে চলে যাচ্ছি, ম্যাথ একটা সলভ করি, দেখি আমরা পারি কি না, তাই তো? আচ্ছা, এই ম্যাথটা দেখো, ম্যাথে কি বলা হয়েছে, একটি বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করা হয়। কত নিউটন? 100 নিউটন বল প্রয়োগের ফলে তার আবার 20 মিটার সরণ ঘটে। আচ্ছা, ঘর্ষণ বল যদি বিপরীত দিকে 10 নিউটন কাজ করে, তাহলে কৃত কাজ নির্ণয়। ভাই এই কৃত কাজটা কোন কৃত কাজ বলতে ভাই? এই যে 100 নিউটন দ্বারা যে কৃত কাজটা হচ্ছে, সেই কৃত কাজটা নির্ণয় করতে বলছে, বুঝছো? আর পরবর্তীতে যেটা আমাদেরকে বলছে সেটা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, অর্থাৎ 18 নিউটন বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম 100 নিউটন সলিউশন, 100 নিউটন বল দ্বারা কৃত কাজ, কৃত কাজটা কি হবে? ধরো এখানে W1 দিলাম, ঠিক আছে? W1 হচ্ছে F ইন্টু S। তো F S, Fটা কত? 100 নিউটন, Sটা কত? 20। তার মানে হচ্ছে এইখানে কি হবে বলো তো হ্যাঁ? 2000 জুল, ঠিক আছে? এটাকে যদি কিলো জুলে নিতে চাই, তাহলে ঠিক 1000 দ্বারা ভাগ করবো, 2 কিলো জুল। তোমাকে কিলো জুলে আনতে বলে নাই, তোমার ইচ্ছা স্বাধীন। তুমি যদি তোমাকে কোশ্চেনে বলে না দেয় যে ভাই তোমাকে কিলো জুলে নিয়ে আসতে হবে, তো তাহলে তুমি তোমার ইচ্ছা মতো, তোমার চাইলে তুমি কিলো জুলে নিয়ে আসবে, নাহলে নিয়ে আসবে না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। তো ঘর্ষণ বল বা ইংরেজিতে বলা হয় হচ্ছে ফ্রিকশন ফোর্স, ঠিক আছে? ফ্রিকশন ফোর্স দ্বারা কি কৃত কাজ, কৃত কাজ। তো এখানে হচ্ছে WF দিলাম, ঠিক আছে? কারণ ওই যে ফ্রিকশনের F, আমি আমার মতো দিচ্ছি, তুমি তোমার মতো দিবা। এখানে W2 দ্বারাও তুমি প্রকাশ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এই যে W1 WF এগুলো দেওয়ার উদ্দেশ্য কি? বা আমি যে বলতেছি তুমি তোমার মতো W2 W3 W প্রাইম এগুলো দিয়ে প্রকাশ করো, ভাই এগুলো দেওয়ার মানে কি? এগুলো মানে হচ্ছে এই যে এই কৃত কাজ আর এই কৃত কাজ, দুইটা তো একই জিনিস না ভাই, ফর্মুলা হয়তো এক, ঠিক আছে? W ইকুয়ালস টু Fs,
এরকমই তো ফর্মুলা, বাট এই জিনিসটা তারা আইডেন্টিফাই করতেছে এরকম যে দুইটা তো সমান জিনিস না, তাই না? এটা হচ্ছে তোমার 100 নিউটন বল দ্বারা একটা কৃত কাজ, আর একটা ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ, ঠিক আছে? এখানে হচ্ছে এফ ইন্টু এস, এফটা হচ্ছে এফ এফ অর্থাৎ হচ্ছে ফ্রিকশন ফোর্স, ঠিক আছে? ফ্রিকশনের এফ বুঝছি। আচ্ছা, এখানে হচ্ছে 10 নিউটন ছিল, আর সরণ আমাদের 20 নিউটন, আর সরণ হচ্ছে 20 মিটার, ঠিক আছে? তার মানে আনসার কত হচ্ছে? 200 জুল, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আশা করি এই জিনিসটা বুঝছি। আচ্ছা, তবে হচ্ছে আমি একটা মজার কনসেপ্ট তোমাদেরকে এই ম্যাথের মাধ্যমে দেখাতে চাই, ঠিক আছে? তোমরা অনেকেই মজা পাবে, ঠিক আছে? আচ্ছা, এর জন্য ভাই আমি যে বলছিলাম যে চিত্র দেখাইতে, তোমরা কি চিত্র দেখাইতে পারতা? আমি দেখাই দিচ্ছি, চলো। এই যে একটা বড় কি আছে বস্তু, বস্তু কি করছে সে? বাহ্যিক বল প্রয়োগ করছে 100 নিউটন, বল প্রয়োগের ফলে বস্তুটা এত দূর চলে আসছে। আচ্ছা, আসছে। এর জন্য মনে করো যে সরণ হয়েছিল কতক্ষণ, কতটুকু? ঠিক 20 মিটার সরণ হয়েছে। আচ্ছা, এখন ভাই এটা মানে তেল তেলা কোনো ইয়া ছিল না, মানে মসৃণ কোনো রাস্তা ছিল না, এটা হচ্ছে অমসৃণ রাস্তা। অর্থাৎ অমসৃণ রাস্তায় তুমি যখন সামনের দিকে যাবা তোমাকে একটা বাধা প্রয়োগ করবে, সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল। অর্থাৎ তোমরা যখন ওই যে রাস্তায় গাড়ি চলে, বুঝছো, তখন হচ্ছে রাস্তা কি তোমার মসৃণ না অমসৃণ একটা রাস্তা? রাস্তায় যে তোমরা যে রাস্তায় চলাচল করো, সেই রাস্তাটা কি মসৃণ মানে তেলতেলা, টাইলসের মতো তেলতেলা, নাকি তোমার হচ্ছে অমসৃণ? নিশ্চয়ই ভাই অমসৃণ, অর্থাৎ ওখানে ঘর্ষণ বল থাকে বিধায় গাড়ির চাকা চলে এবং গাড়িটা সামনে এগোয়, হচ্ছে। তো তাহলে এইখানে যে ঘর্ষণ বলটা বিপরীত দিকে কাজ করবে, বল এদিকে দিচ্ছি, ঘর্ষণ বল কিন্তু সবসময় তার বিপরীতে কাজ করে, ঠিক আছে? ঘর্ষণ বল কি করে ট্রাই করে? ওই বস্তুটাকে বা আমি যেই দিকে বল প্রয়োগ করতেছি ও তার বিপরীত দিকে বল প্রয়োগ করে ওই জিনিসটাকে থামানোর ট্রাই করে, ঠিক আছে? তো এই যে ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্সটা হচ্ছে 10 নিউটন, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা তোমাকে দেখাতে চাচ্ছি, আমি যে 100 নিউটন বল দ্বারা কৃত কাজ একটা কাজ সম্পাদন করলাম, আবার ও ফ্রিকশন ফোর্স 10 নিউটন দ্বারা ও আবার কাজ করতেছে। আমি যখন বল প্রয়োগ করছি তখন কি হচ্ছে জানো? এই যে বস্তুটা আছে এই বস্তুটা একটা শক্তি অর্জন করছে, বুঝছো? একটা শক্তি অর্জন করছে। এখন যখন আবার তোমার এই যে ফ্রিকশন ফোর্সটা যখন কাজ করা শুরু করছে 10 নিউটন দ্বারা, তখন আবার কি হয়েছে? ওই বস্তুটা কিছু শক্তি হারাচ্ছে, মানে শক্তি ক্ষয় হচ্ছে। এখন ক্ষয় যে হচ্ছে এই শক্তিটা যাচ্ছে কোথায় ভাই বলো তো? তখন দেখবা যে ওই শক্তিটা তাপ শক্তি হিসেবে খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? খুব সিম্পল একটা উদাহরণ, সিম্পল উদাহরণ কেমন জানো? সিম্পল উদাহরণ এমন একটা উদাহরণ নিতে পারো, এই যে হাতে যদি আমরা এই যে ঘষা দিই, ঘষা দিলে দেখবা যে একসময় কি গরম হয়ে যাচ্ছে, তাই না? তো গরম হচ্ছে কেন ভাই বলতো? ঠিক আমাদের হাতটাও কিন্তু তেল তেলে না, ঠিক আছে? একটু হইলেও সে কি আছে? ঘর্ষণ আছে। এই ঘর্ষণ আছে বিধায় এই ঘষাঘষির ফলে কি হচ্ছে? তাপ শক্তির উৎপন্ন হচ্ছে। এইখানেও একটা শক্তি আছে এবং এইখানেও একটা শক্তি আছে। দুইটা শক্তিতে যখন তোমার হচ্ছে একটা আরেকটার উপর পতিত হচ্ছে এবং এই যে একটা কাজ চলতেছে, তখন কি হচ্ছে? জিনিসটা আমাদের কিছু শক্তির অপচয় হচ্ছে এবং সেই অপচয়টা আমাদের তাপ শক্তি হিসেবে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ এরই মাধ্যমে আমরা বুঝলাম যে ভাই শক্তির কোনো সৃষ্টি অথবা ধ্বংস হয় না, ঠিক আছে? শক্তি অলওয়েজ এক শক্তি থেকে অন্য শক্তিতে জাস্ট ট্রান্সফার হয়, ঠিক আছে? আচ্ছা, তবে এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই পার্টটা একটু দেখবা। এন্ড এইখান থেকে একটা টপিক আছে যেখান থেকে আমাদের সিকিউ গ এবং ভয়ের ম্যাথ শুরু হয়, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা আস্তে আস্তে অবশ্যই দেখবো সবকিছু। শক্তির রূপ, শক্তির রূপ কয়টা জানো? ঠিক 9টা। তুমি এই যে আমি লিখে রাখছি, তোমরা গুনে নাও। যে এই যে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, সৌর শক্তি, নিউক্লিয় শক্তি। আচ্ছা, এই যে 9টা শক্তি যে আমরা পড়লাম, এই 9টা শক্তি কখনো মনে করো যে ধ্বংস হয়ে যাবে না। দেখা যাচ্ছে যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তি রূপান্তর হচ্ছে, আলোক থেকে শব্দ শক্তি রূপান্তর হচ্ছে, অর্থাৎ আবার আলোক থেকে দেখা যাচ্ছে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে। তো হচ্ছে এইটার দ্বারা হচ্ছে আমরা এমনই বুঝি যে এটা হচ্ছে একটু আগে কনসেপ্ট আমরা শিখে আসলাম, সেটা হচ্ছে শক্তি কখনো কি সৃষ্টি বা ধ্বংস হয় না। শক্তি জাস্ট এক রূপ থেকে অন্য রূপে কি স্থানান্তর হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে যান্ত্রিক শক্তি, এখন ভাই যান্ত্রিক শক্তিটা কি আমাদের এটা জানা প্রয়োজন, তাই না? আচ্ছা, দেখো, যান্ত্রিক শক্তিটা হচ্ছে বস্তুর অবস্থান, আকার ও গতির কারণে যে শক্তি পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। অ্যান্ড এই শক্তিটা হচ্ছে শক্তির সবচেয়ে সাধারণ রূপ, বুঝছো? শক্তির সাধারণ রূপ হচ্ছে এই যে যান্ত্রিক শক্তিটা, ঠিক আছে? এবং এইটা হচ্ছে তোমাদের সিকিউর পয়ের জন্য বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন এই যান্ত্রিক শক্তিটা আবার দুই প্রকার। কারণ দেখো, এই যে দেখো, এইখান থেকে আমরা বুঝতে পারতেছি অবস্থান এবং আকার, ঠিক আছে? আর গতির কারণে আমরা যে শক্তিটা পাচ্ছি, অর্থাৎ অবস্থান আকার, এটার জন্য হচ্ছে আমরা কি পাই বলতো? বিভব শক্তি। আর হচ্ছে নিশ্চয়ই আমরা গতির জন্য যেটা পাবো সেটা আমাদের গতি শক্তি। এই যে বিভব শক্তি, বিভব শক্তির ইংরেজি হচ্ছে পটেনশিয়াল এনার্জি, আর হচ্ছে গতি শক্তির ইংরেজি হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, ঠিক আছে? যেহেতু পটেনশিয়াল এনার্জি একে হচ্ছে ইপি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এবং এটা যেহেতু কাইনেটিক এনার্জি এটাকে হচ্ছে ই কে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।
তো অনেক সময় দেখবা এইটাকে ই কে বা হচ্ছে শুধু কে দ্বারা প্রকাশ করে, আবার হচ্ছে এইটাকে ইউ দ্বারাও প্রকাশ করে, ঠিক আছে। তো বিভিন্ন জায়গায় আরো কিছু দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। তো আমি যেটা মনে রাখি সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, এবং হচ্ছে এইটা, কারণ তার নামের মাঝে তার সংকেতগুলো লুকিয়ে থাকে, ঠিক আছে। ঠিক ম্যাথমেটিক্স এর মতোই আমরা ফিজিক্সটাকেও একটু কনসেপ্ট বিল্ড করার ট্রাই করবো। অ্যান্ড আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে যদি তোমরা হচ্ছে আমার পাশে থাকো অ্যান্ড এইভাবে যদি আমার প্রতিটা ক্লাস যদি তোমরা ডে বাই ডে করে ফেলো, তোমাদের পড়াশোনার প্রতিও কোনো চাপ হবে না এবং তোমাদের কোনো কিছু গ্যাপও থাকবে না, ঠিক আছে। আমি সেইভাবে আমার এই প্লেলিস্টগুলো তৈরি করতে চাচ্ছি এবং এই প্লেলিস্টটা তোমাদের একটা বিশ্বস্ত একটা প্লেলিস্ট হয়ে উঠবে আগামীতে, ঠিক আছে। অ্যান্ড দেখবা যে আমার এই প্লেলিস্টের ভিডিওগুলো প্রতিটা ভিডিও খুব বেশিক্ষণের না, কারণ আমি এই জন্য খুব বেশিক্ষণের ভিডিও বানাচ্ছি না যে তোমরা যেন একঘেয়েমি না হয়ে পড়ো। অ্যান্ড দেখা যাচ্ছে যে বেশিক্ষণের ভিডিও বানালে অনেকে বিরক্ত হয় যে ভাই অনেকক্ষণের ভিডিও এতক্ষণ পড়া হয় না বা সময় হয় না, অন্য কোনো কাজ থাকে, অন্য কোনো কাজে ব্যস্ত থাকি, তো এই জন্য পড়া হয় না। তো তাদের জন্য চিন্তা করে হলেও আমি সকলের জন্য চিন্তা করি, ঠিক আছে। চিন্তা করে কি করছি, এই যে খুব অল্প অল্প করে ডে বাই ডে পড়া দিচ্ছি এবং ডে বাই ডে তোমরা সলভ করে ফেলবা, ঠিক আছে। আর আচ্ছা, তাহলে ভাইয়া আজকের জন্য আমাদের এতটুকুই থাকলো। অ্যান্ড হচ্ছে আমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সকলকে জানাই স্বাগতম। অ্যান্ড তোমাদেরও দেখতে দেখতে কিন্তু এক্সামগুলো সব কিছু কাছে চলে আসতেছে। তো এখন অবশ্যই ডে বাই ডে পড়াশোনা করো। পড়াশোনা করলে কি হবে, যে পরীক্ষার আগে তোমাদের প্রেশার ক্রিয়েট হবে না, ঠিক আছে। তো আশা করি ভালো কিছুই হবে এবং এই প্লে লিস্টের সঙ্গে থাকো। তোমাদের আশা করি তোমরা উপকৃতই হবা, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই। নেক্সট তোমাদেরকে লেকচার 2 ক্লাসের জন্য আহ্বান জানানো হলো, ঠিক আছে। আচ্ছা ভাই, ধন্যবাদ।